নমস্কার। কি গরম, বাপ রে বাপ! এই গরমে কি করা যায় বলুন তো? সাংঘাতিক গরম। না, আমার চারিপাশে নয়, এখানে ক্যানাডায় কিন্তু এখনো 12 ডিগ্রি। হুডি পরে আছি, মাফলার পরে আছি, এখনো প্রচণ্ড ঠান্ডা, জ্যাকেট পরে আছি। কিন্তু যেখানে আমার মন পড়ে আছে, সেই আমার প্রিয় কলকাতা শহর এখন হু হু করে গ্রীষ্মের দাবানলে চলছে। আমার আগের ভিডিওটা যারা দেখেছেন তাদের মধ্যে আমার এক কলিগ আমাকে পয়েন্ট আউট করলেন যে এবারে কলকাতার গরমে আর্দ্রতা বেশি নেই, মানে শুষ্ক গরম, ঠোঁট ফেটে যাচ্ছে। সেটা কেন হচ্ছে বলুন তো? কেউ বলতে পারবেন? কমেন্ট করে একটু জানান তো সেটা কেন হচ্ছে, সেটা সায়েন্টিফিক কারণ কি আছে। কিন্তু এত দূর থেকে তো কিছু বুঝতে পারছি না, কিন্তু এটুকুন বলতে পারি যে कोई রাস্তা নেই হতা তব একই রাস্তা হতা। না, এই ক্ষেত্রে ভগবান নয়, এই রাস্তা অনেক দূর, অনেক পিছিয়ে যেতে হবে আমাদের। দেখি কি করা যায়। ততক্ষণ ভিডিওটা দেখুন, এই ভিউটা দেখুন। আমাদের এখানে এখনো ঠান্ডা। নমস্কার, আমার ফ্রন্টলাইন অ্যান্ড চায় বাংলা ব্লগে আপনাদের স্বাগত। আমার প্রথম ভিডিওতে, বাংলা ব্লগের যে প্রথম ভিডিওটা প্রচুর ভিউজ পেয়েছে এবং প্রচুর সাবস্ক্রাইবার হয়েছে, তার জন্য আমি অত্যন্ত ধন্যবাদ। বাংলা শুধু কলকাতা নয়, বাংলাদেশ থেকেও আমার প্রচুর ভিডিও সাবস্ক্রাইবার এসেছে, তার জন্য আমি সত্যিই অভিভূত হয়ে গেছি। যাই হোক, আমার বাংলা ব্লগটা আপনাদের ভালো লাগছে, আপনারা শেয়ার করুন, ইয়েতে শেয়ার করুন এবং যতটা পারবেন দেখার চেষ্টা করুন, সাবস্ক্রাইব করুন। আমি খুব খুশি হব। আমি এখান থেকে ক্যানাডা থেকে বসে আপনাদের জন্য যতটা পারবো আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাব যে আপনাদের বাংলা ব্লগ পৌঁছানোর জন্য, বাংলাতে সমস্ত কথা বলার জন্য। এখন আমার নাম কাবেরী দত্ত চ্যাটার্জি। আমি নিজের সম্বন্ধে কখনো বলি না, এই প্রথম। আমি একজন অথর, একজন লেখিকা এবং জার্নালিস্ট। আমি ক্যানাডায় সেটেলড গত 15 বছর ধরে এবং কলকাতাবাসী। ডেফিনেটলি আমি কলকাতার মেয়ে, যখনই ফিরে যাই কলকাতায় আমি ফিরে যাই। কিন্তু এবছর ওই জন্য কলকাতা এত গরম পড়েছে যে আমরা এখানে বসে, এখানে টেম্পারেচার ধরুন এখন 9-10 ডিগ্রি টেম্পারেচার, এখন এখানে গরম পড়েনি, কিন্তু কলকাতার গরমে আমার বাবা, আমার আত্মীয় স্বজন কষ্ট পাচ্ছে, সেটাতে আমি এখানে ভালো নেই। যে কারণে আমি কিছু একটা ভিডিও বানিয়েছি যে আপনাদের এটা দেখানোর জন্য, জানানোর জন্য যে যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন একটাই রাস্তা খোলা থাকে। না, ভগবানের কথা বলছি না, এখানে আমাদের ফিরে যেতে হবে মা ঠাকুমাদের যুগে বা কলকাতার যে ঐতিহ্য তার যুগে। এখন মা ঠাকুমার রাস্তাগুলোই এখন ভরসা। কলকাতার ব্রিটিশরা যেভাবে কলকাতার স্ট্রাকচার বানিয়েছিল, সেই স্ট্রাকচারগুলোই কিন্তু বৈজ্ঞানিক মতে ঠিক। আমরা যে স্ট্রাকচার বানাচ্ছি, তারপরে কলকাতাকে অন্যান্য শহরের সাথে পাল্লা দেওয়ার জন্য যে স্ট্রাকচার বানাচ্ছি সেটা ঠিক নয়, সেটাই আমাদের বুঝতে হবে। আমাদের পূর্বপুরুষেরা যেভাবে জীবনযাপন করতেন সেখানে ফিরে গেলেই অনেকটা সুবিধা হয়ে যাবে কলকাতায় থাকা। যদি অনেকে দুঃখ পাবেন এটা জেনে যে কলকাতায় আধুনিক প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে হয়তো চলতে পারছে না, কিন্তু ওটা চলার শহর নয়। কলকাতা আধুনিক কলকাতা সে আপনি ধিমে তালে, নিজের ভাবনার উচ্ছ্বাসে, নিজের সৃজনশীলতায় মেতে থাকার শহর এবং সারা দুনিয়ার জন্য চলার পথ তৈরি করেছে। কলকাতায় পথপ্রদর্শক, সে রবীন্দ্রনাথ ঠাকুরই হোক, সত্যজিৎ রায় হোক আর মাদার টেরেসাই হোক, পৃথিবীর মানুষ জানেন যে তারা খুব হিংসে করে আমাকে, জানেন তো? বলে নাকি আমি নাকি লাকি যে আমাদের শহরে টেগর এবং মাদার টেরেসা ছিলেন। আমাদের শহরের অঙ্গীকার নিয়ে আমরা গর্বিত। আমরা কারোর সাথে পাল্লা দেওয়ার জন্য, টেক্কা যাওয়ার জন্য চেষ্টা করছি না, করা উচিত না। আমরা বাঙালি, আমরা আলাদা। তাই গরম ঠেকাতে চলুন কি করা যায়। নাম্বার 1 হচ্ছে
পান্তা ভাত। এটা শুনে অনেকে হাসি পাবেন হয়তো, কিন্তু পান্তা ভাতের মধ্যে একটা রাসায়নিক ক্রিয়া আছে যা শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে এবং বাইরের তাপমাত্রা শরীরে কোনো প্রভাব ফেলে না। পান্তা ভাতে থাকা পুষ্টিকর পদার্থগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিকে শক্তিশালী করে, দেহের রক্তের অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয় এবং আয়রন, যেটা পান্তা ভাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আয়রন পাওয়া যায় এবং সেটাকে আমাদের শরীরে অ্যাবজর্ব করে নেয়। শরীরের হাড়গুলোকে শক্ত রাখে ক্যালসিয়াম, শরীরে নিষ্কৃত যে এনজাইম সক্রিয় করতে সাহায্য করে ম্যাগনেসিয়াম, এমনকি ক্যান্সার প্রতিরোধ ক্ষমতাকেও বাড়িয়ে তোলে। কিভাবে বাড়িয়ে তোলে শুনুন। 2021 সালে মাস্টার শেফ অস্ট্রেলিয়ার প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশি এক নারী কিশোর চৌধুরী পান্তা ভাত তৈরি করে সকলকে চমকে দিয়েছিল। কেউ ভাবতেই পারেনি যে রান্নার এমন এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় পান্তা ভাতের মতন এক আটপৌরে খাবার পরিবেশন করা যায়। এই পান্তা ভাতের ওপরই গবেষণা চলছে বিজ্ঞানীদের একটি দল। ভারতে আসাম কৃষি বিদ্যালয় এই গবেষণাটি পরিচালিত হয়, যার নেতৃত্ব দিয়েছেন কৃষি জৈব প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর মধুমিতা বড়ুয়া। এই গবেষণার উদ্দেশ্য ছিল পান্তা ভাতে কি আছে এবং এই উপাদানগুলি শরীরের পক্ষে কতটা উপকারী এবং অপকারী সেগুলো খুঁজে বের করা। এই গবেষণার ফল কিন্তু প্রকাশিত হয় এশিয়ান জার্নাল অফ কেমিস্ট্রিতে, পরে প্রকাশিত হয়েছিল। আচ্ছা, এবার দক্ষিণ পূর্ব এশিয়ায় যেসব অঞ্চলে প্রচুর ধান হয়, উৎপাদন হয়, সেই দেশে ভাত হচ্ছে প্রধান খাবার এবং এই ভাত মূলত সারা রাত যদি ভাতটাকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে ফ্রিজের বাইরে রেখে দিতে হয়। এটা করা হয়েছিল মূলত সংরক্ষণের জন্য। তখন ফ্রিজ ছিল না, তখন ভাতটাকে প্রোটেক্ট করার জন্য এই জিনিসটা করা হয়েছিল, ভাতটাকে ভালো করে রাখার জন্য। কিন্তু এতে দেখা গেছে এই ফার্মেন্টেশনের কারণে একটা ব্যাপার হয়, যেটা হচ্ছে নিচে থাকা যে ভাতটা, সেটা বাতাসের সঙ্গে অক্সিজেনের সঙ্গে সংস্পর্শে আসতে পারে না। এই কারণে ভাতের এই ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং পাত্রের ভেতরে অ্যানারোবিক ফার্মেন্টেশনের ঘটনা ঘটে। বিজ্ঞানী মধুমিতা বড়ুয়া বলেছেন যে এই প্রক্রিয়া ভাতের মধ্যে থাকা কার্বোহাইড্রেটকে ভেঙে দেয় এবং সেটাকে হজম করতে অনেক সুবিধে করে। পান্তা ভাতে নানান রকমের মাইক্রোনিউট্রিয়েন্টস পাওয়া যায় বা পুষ্টিকর খনিজ পদার্থ আছে, যেমন আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস, ভিটামিন বি, অনেক কিছু। পান্তা ভাতে রয়েছে একটা বড় ওয়ার্ড, যেটা আমি উচ্চারণ করার চেষ্টা করছি, আইসোরহ্যামনেটিন 7 গ্লুকোসাইড ফ্ল্যাভনয়েড এর মতন মেটাবলাইটেস, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। তো পান্তা ভাত খেলে, আপনারা যদি সকালবেলা পান্তা ভাত খেয়ে বেরোন রাস্তায়, তারপরে আপনি বাইরে বেরোন কি বাড়িতে থাকুন, আপনার শরীর ঠান্ডা থাকবে। তাতে বাইরের তাপমাত্রা তো আমরা কন্ট্রোল করতে পারছি না, কিন্তু তাপমাত্রাটা শরীরে লাগবে না। আপনার এসি ঘরে থাকার প্রয়োজন হবে না। এসি ঘরে থাকতে হয় ডেফিনেটলি শরীরটা গরম ঠান্ডা লাগার জন্য, কিন্তু বাইরে যদি বেরোতে হয় একটা সাধারণ ভীষণ হালকা জামা কাপড় পরে, মাথায় কাপড় চাপা দিয়ে, চোখে সানগ্লাস পরে বাইরে বেরোলেও ছাতা ব্যবহার করতে পারেন। ডেফিনেটলি আপনার গরমের লুটা আপনার লাগবে না। আর তাছাড়া মুখেও চাপা দিয়ে বেরোনো উচিত, মুখে একটা মাস্ক পরে বা মুখে ওড়না চাপা দিয়ে, স্কার্ফ একটা চাপা দিয়ে বেরোনো উচিত। এ তো গেল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ছাতুর জল। গভর্নমেন্ট থেকে অনুরোধ করা হয়েছে যে দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি বাইরে না বেরোতে, কিন্তু নেহাতি যদি বেরোতে হয় তো ছাতুর জল খেয়ে বেরোন। শরীরের তাপ কমাতে এবং শরীর ঠান্ডা রাখতে অন্যতম এনার্জিযুক্ত পানীয় হলো ছাতু। ছাতু দেহে অতিরিক্ত টক্সিন বের করে দেয়, ফলে শরীর ভেতর থেকে ঠান্ডা হয়ে যায়। আপনি অনেকভাবেই ছাতু খেতে পারেন, যেমন জলে চিনি মিশিয়ে খেতে পারেন, লেবু দিয়ে খেতে পারেন, সব ক্ষেত্রে একই উপকার পাবেন। ছাতুর জলটা খেয়ে আপনি বেরোতে পারেন। তো এই দুটো খাবার অবশ্যনীয়। এছাড়া রয়েছে কাঁচা পেঁয়াজ। তৃতীয় হচ্ছে কাঁচা পেঁয়াজ। সেটা খেলে আপনার শরীর ভেতর থেকে ঠান্ডা থাকে। কিভাবে ঠান্ডা থাকে? পেঁয়াজে আছে ক্রোমিয়াম, বা শরীরের ইনসুলিন ক্ষরণকে অনেকটা নিয়ন্ত্রণে রাখে,
যার ফলে পেঁয়াজ খেলে শরীর অনেকটা সুস্থ এবং ঠান্ডা থাকে। বিশেষ করে এই সময় যদি পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজ রাখলে কিছুটা শারীরিক সমস্যার থেকে ঝুঁকি থেকেও কমে যায়। যাদের হাই ব্লাড প্রেশার আছে, হাই সুগার আছে এবং অতিরিক্ত গরম লাগার সম্ভাবনা আছে, তারা এটা অবশ্যই খেতে শুরু করুন। খেয়ে দেখবেন আপনার শরীর অনেক উপকার পাবেন। এর সঙ্গে খাওয়া উচিত কাঁচা পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা। ডেফিনেটলি কাঁচা লঙ্কাতে কেন সেটা আমি বিস্তারিতভাবে পরের পয়েন্টটাতে বলছি। তৃতীয় পয়েন্ট বা চতুর্থ পয়েন্ট হচ্ছে মশলাদার খাবার। আপনি অবাক হয়ে যাবেন জানলে যে পাতলা ঝোল ভাত তো পেটের পক্ষে খুবই ভালো, সেটা পেটটাকে রক্ষা করে ঠিকই, কিন্তু মশলাদার খাবার খেলে কিন্তু আইসক্রিমের থেকে মশলাদার খাবার খেলে আরাম পাবেন বেশি। মশলা যে শুধু আপনার খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে তা নয়, প্রাকৃতিকভাবে শরীরে একটা শীতল অনুভূতি এনে যায়। এটা কেন হয়? রান্নায় ব্যবহৃত অধিকাংশ মশলাতেই রয়েছে ক্যাপসাইসিন নামক একটি উপাদান, যা শরীরকে ঠান্ডা রাখতে সক্ষম করে। এই ক্যাপসাইসিনটা লঙ্কাতেও আছে, কাঁচা লঙ্কাতেও আছে, লঙ্কা গুঁড়োতেও আছে। এবার মশলাদার খাবার যখন খাওয়া হয় তখন সাময়িকভাবে শরীরটা একটা গরম হয়ে যায়, ভেতরে ভেতরে উষ্ণতা, ঘাম ফুটে উঠে শরীরটা ঠান্ডা হয়ে যায়। আইসক্রিম খাওয়ার পর কিন্তু প্রথমভাবে ঠান্ডা লাগলেও যত সময় গড়ায় শরীরটাকে সেটা গরম করে তোলে। তবে মশলাদার খাবার হজম করতে সমস্যা হলে তা এড়িয়ে যেতে পারেন ডেফিনেটলি, কারণ খাওয়া দাওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত সুবিধা অসুবিধার উপর জোর দেওয়াটা সব থেকে বেশি জরুরি। আচ্ছা, এবারে তাছাড়া প্রচুর পরিমাণে জল খান, কারণ অনেকেই আমি শুনছি ডিহাইড্রেশনে ভুগছেন। প্রচুর পরিমাণে জল খান, ঠান্ডা কুঁজোর থেকে জল খান। এটাই হবে আমার পঞ্চম নম্বর পয়েন্ট। ঠান্ডা কুঁজোর থেকে জল খান, মাটির পাত্রে রাখা জল খান। ফ্রিজের জল একদমই খাবেন না। ফ্রিজের জল খেলে আপনার শরীরে একটা অন্যরকম প্রক্রিয়া হবে, যার ফলে সর্দি গরমি লেগে যাবে। সো ফ্রিজের জল একদমই খাবেন না, ঠান্ডা কুঁজোর জল বা মাটির পাত্রে রাখা জল খান। 6 নম্বর পয়েন্ট হচ্ছে লঙ্কা গুঁড়ো। আশ্চর্যভাবে লঙ্কা গুঁড়ো খেলে শরীর বেশি ঠান্ডা হয়। এবার এটা কেন? এটা দেখবেন রাজস্থান বা ওইসব এলাকায় যেখানে প্রচণ্ড তাপ, সেখানে লোকে লাল মাছ খায়, প্রচণ্ড মশলাদার খাবার প্রচণ্ড লঙ্কা গুঁড়ো দিয়ে খায়। এটাতে কি হয়? এটাতে লঙ্কা গুঁড়ো আছে প্রথমত ক্যাপসাইসিন, যেটা একটি নির্যাস ক্যাপসিকাম জেনাস। এটা অ্যান্টি ইনফ্লেমেটরি, মানে ব্যথা কমাতে সাহায্য করে এবং মাইক্রোবায়োমকে উন্নত করে। আমাদের প্রত্যেকের স্টমাকে মাইক্রোবায়োমস আছে, যেগুলো বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের মাইক্রোবায়োমস আছে। কিন্তু এই মাইক্রোবায়োমসগুলোকে যদি স্ট্রেনথেন করে, সেটা মাইক্রোবায়োম হজমে সাহায্য করে। এই মাইক্রোবায়োমসগুলোকে স্ট্রেনথেন করে হচ্ছে লঙ্কা গুঁড়ো, করে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং আপনার ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যখন লঙ্কায় কামড় দেন তখন ক্যাপসাইসিন নামক একটি সূক্ষ্ম স্প্রে শরীরে নির্যাসিত হয়, যেটা ত্বকের রিসেপ্টরগুলোকে ট্রিগার করে এবং চালাকি করে ব্রেনকে জানায় যে শরীরটা গরম হয়ে যাচ্ছে। এই সঙ্গে সঙ্গে ব্রেন আপনার শরীরের সমস্ত ঠান্ডা করার যে সব প্রক্রিয়াগুলো চালু করে দেয়, ফলস্বরূপ আপনার শরীর ঠান্ডা হয়ে যায়। এটা একটা ব্রেনকে ট্রিক করার একটা ম্যাজিক। এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, চেষ্টা করে দেখবেন। সিমিলারলি নাম্বার 7 হচ্ছে চা। ঠান্ডা পানীয় না খেয়ে, কোকোকোলা, পেপসি ইত্যাদি ঠান্ডা পানীয় ফ্রিজ থেকে না খেয়ে গরম লিকার চা খান। দুধ দেওয়া চা অনেকে সহ্য হয় না, লিকার চা খান, একটু চিনি দিয়ে খেতে পারেন, যেটা আপনার যেরকম প্রয়োজন। কিন্তু গরম চা খেলে এই একই পদ্ধতিতে শরীরটাকে ভেতর থেকে ঠান্ডা করে, কেননা ব্রেনকে আমরা ট্রিক করি যে শরীরটা গরম হয়ে যাচ্ছে, ব্রেন সঙ্গে সঙ্গে শরীরটাকে ঠান্ডা করে দেয়। ছাড়া মাটির পাত্রে রাখা জল খান, ফ্রিজের জল খাবেন না, প্রচুর পরিমাণে শসা খান, শাকসবজি খান। যে সবজিগুলো বাজারে এখন সস্তা সেই সবজিগুলো খান। শাক সবজি, পটল, ঝিঙে, এই ধরনের সবজি যেগুলো শরীর ঠান্ডা রাখে সেইগুলো খান। সেগুলোতে কিন্তু যেগুলো সস্তা, এখন দেখবেন গরমকালের সবজিগুলো সস্তা, এইসব সবজিগুলো সস্তা। ক্যাপসিকাম বা বিদেশি সবজি একদম খাবেন না, বিদেশি সবজির জন্য আমাদের শরীর তৈরি নয়। যত পারবেন নিরামিষ খান, যত পারবেন ডাল কম খান, পান্তা ভাত এবং নিরামিষ সবজি যদি খেতে পারেন, সিদ্ধ সবজি বা একটু মশলা দিয়ে সবজি, তাতেই আপনার কিন্তু শরীর অনেক ঠান্ডা থাকবে। আমাদের অনেক কিছু ভেবে শরীর নিয়ে চলতে হবে, শরীরটাকে ঠান্ডা করতে হবে। এবারে
একটা শরীরটাকে করার জন্য একটা শীতকারী প্রাণায়াম আছে, যেটা শীতল প্রাণায়াম। এটা এইভাবে করুন। যখন আপনার ঝাল লাগে, আপনার ঝাল লাগলে বা কোনো ঝাল জিনিস আপনি যখন খান, তখন আপনি কি করে বাতাসটা নেন, ঠিক এইভাবে আপনি যখন বাতাসটা নেন, ঠিক এইভাবে আপনাকে বাতাসটা নিতে হবে, স্লোলি। কতক্ষণ পাবেন, ভিডিওটা পুরোটাই আপনি ইউটিউবে পাবেন। নাম্বার 9 হচ্ছে খসখস লাগান বাড়ির বারান্দায়। আমাদের ছোটবেলায় বারান্দায় খসখস লাগানো থাকতো সারা বছর। গরমকালে দুপুরে তাতে জল ছিটিয়ে দেওয়া হতো, আর শীতকালে এমনিই টাঙানো হতো। এতে গরমের তাপ এবং শীতের কনকনে হাওয়া দুটোই আটকানো হতো। বর্ষাতেও খসখস টাঙানো হতো, জল বারান্দা থেকে জল যাতে ভেতরে না ওঠে ঢোকে। এই খসখসগুলো যদি প্রত্যেক বারান্দায় ওয়ান টাইম ইনভেস্টমেন্ট সারা বছরের জন্য পর্দার বদলে খসখস রোল করে বারান্দায় রাখুন। বারান্দায়, ঘরে, সর্বত্র আপনারা পর্দাগুলোকে চেঞ্জ করে খসখস লাগিয়ে দিন। এই খসখসগুলোকে বাংলায় তো খসখসই বলে। আমার ভাই সেদিনকে বলছিল চিক কার্টেন্স হিসেবেও পেতে পারেন, কিন্তু এগুলোকে ভেটিভার কার্টেন্স বলে অফিসিয়ালি, ভেটিভার কার্টেন্স। এগুলো অ্যামাজনে পেয়ে যাবেন, অনলাইনেও পেয়ে যাবেন। কাউকে দর্জি দিয়ে মাপ দিয়ে জানলায় লাগিয়ে দিতে পারেন পার্মানেন্টলি। এটা যেহেতু এই গরমের ব্যাপারটা কলকাতায় এখন পার্মানেন্টলি হচ্ছে, এটা কিন্তু একটা সিজনের ব্যাপার না, এটা এখন চলতেই থাকবে। কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কলকাতা এবং বিভিন্ন এলাকায়, গোটা ভারতবর্ষে গরমের প্রভাব ক্রমশ বাড়তেই থাকবে। সুতরাং আমাদের নানান রকম প্রক্রিয়া বানাতে হবে যাতে গরমটাকে আমরা পার্মানেন্টলি আটকাতে পারি। এবং কলকাতা মানে ভারতবর্ষ মূলত গরমের দেশ। এই কানাডা যেরকম ঠান্ডার দেশ, যে কারণে এখানে দেওয়াল বানানোই হয় কাঠের দেওয়াল, মাঝখানে প্যাডিং দেওয়া থাকে। এইভাবেই কনস্ট্রাকশন হয়। সেরকম ভেবেই কনস্ট্রাকশনগুলোও করা উচিত। কিন্তু কনস্ট্রাকশন যদি হয়ে গিয়ে থাকে পুরোনো বাড়ি, তখন দেওয়ালে আপনারা জানলায় এই খসখস লাগান। খসখস লাগিয়ে এখন খসখস পুরোপুরি না পেলে ইমিডিয়েটলি চটের পর্দা বা মোটা পর্দা ভিজিয়েও টাঙাতে পারেন, বা ছোট একটা খসখস পেলে যদি স্ট্যান্ডিং ফ্যানের উপরে খসখসটা লাগিয়ে দেন কোনোভাবে, এবং স্ট্যান্ডিং ফ্যানটা চালিয়ে দেন, টেবিল ফ্যানটা, তাহলে খসখসে ভিজিয়ে, তাহলে দেখবেন হাওয়াটা যেটা আসবে সেটা অনেকটা ঠান্ডা হাওয়াতে ঘরটা খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। এবং পাখা কখনোই ফুল পয়েন্টে চালাবেন না। যখন এরকম ঘরটা হচ্ছে তখন পাখাটা 3 বা 2 এরকম চালিয়ে, এরকম পাখা ফুল পয়েন্টে চালালে লু বাড়তে থাকবে, আরো বেশি গরম হয়ে যাবে। 10 নম্বর পয়েন্ট হলো স্প্রিংকলার্স। এই ভিডিওটা দেখুন কিরকম। এটা মূলত টিনের চাল বা মাটির টাইলসের বাড়িতেই প্রযোজ্য। ইউটিউবে এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন স্প্রিংকলার্স লাগানো যাবে চালে। জলের সমস্যা যাদের, তারা স্প্রিংকলারের জলটাকে অর্ধেক করে একটা কাটা পাইপে গোটা চালের নিচে করে এমনি করে লাগিয়ে দিন। জলটা একটা পাত্রে কালেক্ট করে আবার পাম্প করে আবার ব্যবহার করতে পারবেন। আর এমনি ছাদ, যাদের এমনি সিমেন্টের ছাদ, তাও গরম আসছে, যেটা আমার বাড়িতে করা হচ্ছে, সেটা হচ্ছে তেরপল লাগিয়ে দিতে পারেন ছাদের উপর। এবং তেরপলটাকে দিনে একবার করে পুরো জল দিয়ে ভিজিয়ে দিন। তাতে তেরপলের জলের তেরপলের গরমটা উপর থেকে পড়বে না। এবং যেহেতু ছাদটা ভেজানো আছে, ছাদটা ভিজিয়ে রাখা হয়েছে, সেহেতু তেরপলের ছাদ থেকে জলটা ইভাপোরেট করেও যাবে না অতটা। সেটাও করতে পারেন। আর একটা ব্যাপার আমি রিসার্চ করতে করতে পেলাম যে কিভাবে আপনি কতগুলো টিপস পেলাম যে কিভাবে আপনি ইলেকট্রিসিটি বিলকে সামলাবেন। বেল আইকনটা টিপে দিন, কারণ আমি পরের ভিডিও যেটা করবো সেটা হচ্ছে বর্ষার কিছু টিপস। কারণ এবারে বর্ষা আসবে, তখন কলকাতা থেকে আমি ঘ্যান শুনতে পাবো যে কি বৃষ্টি। তো এই বৃষ্টির সঙ্গে মোকাবিলা করার ভিডিওটা আমি পরের ভিডিওটা পোস্ট করব। সেটার জন্য আপনারা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখুন, যাতে আপনার ভিডিওটা পোস্ট করা মাত্রই পাবেন। আচ্ছা, আর যদি কেমন লাগছে এই কথাগুলো আপনাদের সঙ্গে আপনারা একমত কি না, সেগুলো প্লিজ কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন। আমাকে অনেকে পার্সোনাল মেসেজ করলে আমি পার্সোনালি উত্তর দিই ডেফিনেটলি, কিন্তু কমেন্ট সেকশনে লিখলেও আমি উত্তর দিই। আর তাতে কি অনেকে দেখতে পারে, তাতে একটা ডিসকাশন তৈরি হয়, অনেকে জিনিসটা জানতে পারবে। যত শেয়ার করবেন তত লোককে আপনি উপকার করতে পারবেন। আমি যতজনকে উপকার করছি, আপনারা যদি সবাই শেয়ার করেন তাহলে কম্পাউন্ড রেটে তত লোককে আপনি উপকার করতে পারবেন।
আচ্ছা, আমরা তাহলে এবারে আসি যে আপনি কি করে ইলেকট্রিসিটি বিলটা কমাতে পারেন। ইলেকট্রিসিটি বিল বিশাল বেড়ে গেছে নিশ্চয়ই, এর জন্য এসিকে দায়ী করছেন নিশ্চয়ই। আসলে এসি চালালেই যে বিরাট বিল আসবে তা নয়, আপনাকে একটু বুদ্ধি করে চালাতে হবে। প্রথমত এসি কেনার সময় দেখে নিন যে যন্ত্রটি কত স্টারের। যদি 5 স্টারের হয় সেটা বিদ্যুতের বিল তুলনায় কম পারবে, যদি 3 স্টারের হয় সেই তুলনায় কিন্তু অনেক বেশি বিল তুলবে। এবং দ্বিতীয়ত যদি ইনভার্টার এসি হয় তাহলে তাতেও বিলের খরচা, বিদ্যুতের খরচা অনেক কম হতে পারে। তবে এগুলো সবই এসি কেনার আগে। এবং এসি কেনা হয়ে গিয়ে থাকলে আপনি কি করতে পারেন, এসিটা যখন চালাবেন 27 ডিগ্রি টেম্পারেচারের নিচে কখনোই নিয়ে যাবেন না। 27 একটা মোটামুটি বেয়ারেবল টেম্পারেচার, খুব ভালো টেম্পারেচার। তাহলে বিদ্যুতের বিল কিন্তু অনেক ধাক্কায় কমে যাবে। এরপরে আমাদের 2 নম্বর হচ্ছে আপনাদের অনেক সময় কষ্টটার কারণ হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতার যদি কমানো যায়, এসিটা চালিয়ে ঠান্ডা করে তারপর এসিটাকে যদি ফ্যান মোডে নিয়ে যান, সঙ্গে সঙ্গে কিন্তু বিলটা আপনার অতটা উঠবে না, কারণ কম্প্রেসর চালু না থাকায় বিদ্যুতের খরচা উঠবে না। এছাড়াও এখন যেহেতু কলকাতায় লু মতন গরম পড়ছে, আপনার এসির বদলে এয়ার কুলার কিনতে পারেন। এয়ার কুলার অনেক সস্তা, কম্পারেটিভলি অনেক সস্তা, দাম কম। এয়ার কুলার প্রত্যেকটা ঘরে ঘরে আলাদা করে লাগানো যায়। এয়ার কুলারের সামনে ওই যেরকম বললাম একটা ভিজে কাপড় যদি লাগিয়ে দেন তাতে অনেকটা স্বস্তি পাবেন। এখনও গরম থাকবে পুরো মে মাসটা, এবং দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। প্রত্যেক বছর গরম বাড়বে। আমাদের এখানে ক্যানাডায় গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে আমাদের বরফ কমে যাচ্ছে। আমাদের এপ্রিল মাস অবধি বরফ থাকে, এখন কোনো বরফ নেই কোথাও। স্প্রিংটা তাড়াতাড়ি এসে যাচ্ছে, সেটার প্রভাব সারা দুনিয়ায় পড়ছে। তার সাথে কলকাতার আনসাইন্টিফিক কনস্ট্রাকশন তো গরম আরও বাড়বে। সুতরাং ভবিষ্যতে যেটা মোকাবিলা করতে হবে সেটা হচ্ছে ফিরে যেতে হবে আমাদের অতীতে, অর্থাৎ আমাদের পূর্বপুরুষ বা ঠাকুমাদের যুগে। ঠিক আছে, শীঘ্রই দেখা হচ্ছে তাহলে আগামী ভিডিওতে। ভালো থাকবেন এবং কমেন্ট করে জানান আমি কিছু উপকার করতে পারলাম কিনা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো থাকবেন।